EEE 333 কমিউনিকেশন 2 এর যত সব ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে আজকে আমরা এই মডিউলে সেই সকল ম্যাথমেটিক্যালস প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সবার প্রথমেই আমরা একটি প্রবলেম দেখার চেষ্টা করি। এটি মূলত একটি কনফিগারেশন রিলেটেড প্রবলেম এবং এটা একটা কনসেপচুয়াল বেসড প্রবলেম, যেটা হয়তো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই কমিউনিকেশন 2 তে FDM বেসড যে কমিউনিকেশন আছে সেটার একটা কনসেপ্ট তৈরি করার জন্য এই ম্যাথসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সবার প্রথমেই আমরা প্রবলেম স্টেটমেন্টে চলে যাব। এখানে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল অকুপাইজ এ ব্যান্ডউইডথ অফ 4 কিলোহার্টজ, অর্থাৎ ভয়েস চ্যানেলের ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে। ভয়েস চ্যানেলের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্টজ, আমরা এটা জানি। We need to combine 3 voice channels into a link with a bandwidth of 12 kilohertz. তাহলে এখানে 3টা ভয়েস চ্যানেল আছে এবং প্রত্যেকটা ভয়েস চ্যানেলের ব্যান্ডউইডথ হচ্ছে 4 কিলোহার্টজ করে। তার আমাদের যে চ্যানেল অথবা লিংক রয়েছে সেই চ্যানেলের ব্যান্ডউইডথ হচ্ছে 12 কিলোহার্টজ। এখানে সেই ব্যান্ডউইডথ রেঞ্জটা দেওয়া আছে, সেটা হচ্ছে 20 থেকে 32 কিলোহার্টজ। তাহলে সেই চ্যানেল অথবা লিংকের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেখান থেকেও কিন্তু আমরা এই ব্যান্ডউইডথটা বের করতে পারতাম। যদিও তারা এখানে 12 কিলোহার্টজ উল্লেখ করে দিয়েছে, এই 12 কিলোহার্টজ যদি উল্লেখ নাও করতো তাও কিন্তু আমরা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে সেটা বের করতে পারতাম। কেননা আমরা জানি যে যখনই আমরা ব্যান্ডউইডথ বের করতে চাই তখন আসলে আমাদের আপার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সিটা বাদ দিতে হয়। তাহলে এখানে আপার ফ্রিকোয়েন্সি হচ্ছে 32 কিলোহার্টজ, লোয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 কিলোহার্টজ। সেখান থেকে আমরা খুব সহজেই চ্যানেল অথবা লিংকের ব্যান্ডউইডথ অর্থাৎ 12 কিলোহার্টজটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি। বলা হয়েছে শো দ্য কনফিগারেশন ইউজিং দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন, অ্যাজিউম দেয়ার আর নো গার্ড ব্যান্ডস। এখানে গার্ড ব্যান্ড ব্যবহার না করে কনফিগারেশনটি এঁকে দেখাতে বলা হয়েছে। তাহলে সবার প্রথমে আমরা এই ফিগারটা একটু দেখবার চেষ্টা করি। আমাদের প্রথমে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা লিখে নিই। মূলত এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা আসলে গিভেন ইনফরমেশন ফর ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। তাহলে ট্রান্সমিটার এবং চ্যানেল, রিসিভারের নয় বরং চ্যানেলের, ট্রান্সমিটার এবং চ্যানেলের ইনফরমেশন এখানে দেওয়া আছে। সেটা কি? প্রথমেই বলা হয়েছে যে এখানে 3টা ভয়েস চ্যানেল আছে। তাহলে 3টা ভয়েস চ্যানেলের প্রত্যেকটার ব্যান্ডউইডথ হচ্ছে 4 কিলোহার্টজ করে। তাহলে আমরা এখানে 3টা ভয়েস চ্যানেল নেই, 3টা সোর্স নেই, 3টা সোর্স থেকে 3টা ভয়েস চ্যানেল তৈরি হচ্ছে। তাহলে ভয়েস চ্যানেল মূলত তৈরি হচ্ছে 3টা ফোন থেকে। তাহলে এই 3টা ফোন থেকে যে ভয়েস চ্যানেল তৈরি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 কিলোহার্টজ। এখানে যে 4 দেওয়া আছে সেটা মূলত কিলোহার্টজে দেওয়া আছে, সেটা দেওয়া আছে কিলোহার্টজে। তাহলে এই 0 থেকে 4 কিলোহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ভয়েস চ্যানেলের যে সিগন্যাল সেই ফ্রিকোয়েন্সিকে আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে মডুলেট করব। আমরা জানি যে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করার আগে সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা আসলে মডুলেশন। কেননা আমরা যদি এই অবস্থায় 0 থেকে 4, 0 থেকে 4, 0 থেকে 4 আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টা সোর্স রয়েছে, 3টা সোর্স থেকে তৈরি হওয়া 3টা ভয়েস চ্যানেল কিন্তু একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড শেয়ার করছে। তাহলে এই অবস্থায় আমরা যদি তাদেরকে মডুলেশন না করে আমরা যদি তাদেরকে চ্যানেলে অথবা লিংকে ছেড়ে দিই, তখন কিন্তু একটার সাথে আরেকটা ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ার করে যাবে। কেননা তারা একই ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু শেয়ার করছে। তাহলে এই অবস্থায় আমরা তাদেরকে 0 থেকে 4 অর্থাৎ অরিজিনাল সিগন্যালকে আমরা মডুলেশন ছাড়া আমরা লিংকে দিতে পারবো না, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে পারবো না। সে কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে মডুলেশন করে আসতে হবে। তাহলে আমরা জানি মডুলেশনে বেসিক্যালি আমাদের দুটো সিগন্যাল প্রয়োজন হয়। একটা হচ্ছে ইনফরমেশন সিগন্যাল, যেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 হার্টজ থেকে 4 কিলোহার্টজ। তাহলে এটা হচ্ছে আমার ইনফরমেশন সিগন্যাল। আর মডুলেট করার জন্য আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের প্রয়োজন হবে। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমাদের যে চ্যানেল অথবা লিংক আছে সেই চ্যানেল অথবা লিংকের ব্যান্ডউইডথ হচ্ছে 12 কিলোহার্টজ, যেটা শুরু হয়েছে 20 থেকে শেষ হয়েছে 32 কিলোহার্টজে। তাহলে এই চ্যানেল অথবা লিংকের ব্যান্ডউইডথ অথবা গিভেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে আমাদের কিন্তু মডুলেশনে ক্যারিয়ারটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমেই ক্যারিয়ারটা প্রথম মডুলেটরের জন্য আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম, সেটা হচ্ছে
20 কিলোহার্টজ। কেন আমরা 20 কিলোহার্টজ সিলেক্ট করছি? কেননা আমাদের চ্যানেল অথবা লিঙ্কের মিনিমাম রেঞ্জ কিন্তু শুরু হয়েছে 20 কিলোহার্টজ থেকে। সেই কারণে আমরা একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি নিলাম 20 কিলোহার্টজ। তাহলে এই 20 কিলোহার্টজ কেরিয়ারের সাথে আমাদের ইনফরমেশন সিগন্যালটা অর্থাৎ 0 থেকে 4 কিলোহার্টজ এর এই সিগন্যালটা কিন্তু অ্যাডেড হবে। তাহলে 20 কিলোহার্টজ প্লাস 0 টু 4 কিলোহার্টজ, দ্যাট মিনস 20 এর সাথে 0 অ্যাড করছি, তার মানে 20 কিলোহার্টজ, আর 20 এর সাথে 4 কিলোহার্টজ অ্যাড করছি, দ্যাট মিনস 24 কিলোহার্টজ। তাহলে এটা হলো আমাদের একটা মডুলেটরের আউটপুট অথবা মডুলেটেড সিগন্যাল। এবার আমরা দ্বিতীয় মডুলেটরে চলে যাব। এখন এখানে আমাদের অকুপাইড ব্যান্ডউইডথ হচ্ছে 20 থেকে 24 কিলোহার্টজ। এখন আমরা জানি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা নন ওভারল্যাপিং ম্যানারে আমাদের কিন্তু টোটাল অ্যাভেলেবল ব্যান্ডউইডথকে কিন্তু সাব ব্যান্ডে ভাগ করতে হয় নন ওভারল্যাপিং ম্যানারে। তাহলে এখানে 24 কিলোহার্টজ আছে, তাহলে 24 কিলোহার্টজ এর পরের ফ্রিকোয়েন্সি রেঞ্জকে আমরা সাব ব্যান্ড হিসেবে বেছে নিতে হবে। তাহলে 20 কিলোহার্টজ একটা আমাদের কেরিয়ার ছিল, পরবর্তী কেরিয়ার আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে C1 কেরিয়ার 1। তাহলে পরবর্তী কেরিয়ার C2 হিসেবে আমরা সিলেক্ট করতে পারি 24 কিলোহার্টজ। 24 কিলোহার্টজ হচ্ছে আমাদের পরবর্তী কেরিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এই 24 কিলোহার্টজ এর সাথে আমরা 0 টু 4 আমাদের যে ইনফরমেশন সিগন্যাল সেটাকে আমরা অ্যাড করলাম। তাহলে 24 এর সাথে 0 অ্যাড করলে 24 কিলোহার্টজই থাকছে, আর 24 কিলোহার্টজ এর সাথে 4 অ্যাড করলে 24 প্লাস 4 দ্যাট মিন্স 28 কিলোহার্টজ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় মডুলেটেড সিগন্যাল। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিংক অথবা চ্যানেলের যে ব্যান্ডউইডথ দেওয়া আছে সেটা কিন্তু 20 থেকে 32 কিলোহার্টজ। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 32 কিলোহার্টজ, আর এখানে আমরা 4 কিলোহার্টজ ইন্টারভ্যালে কিন্তু কেরিয়ারটা সিলেক্ট করছি। তাহলে 24 কিলোহার্টজ আমরা দ্বিতীয় মডুলেটরের কেরিয়ার সিলেক্ট করেছি, তার মানে থার্ড অর্থাৎ লাস্ট যে আমাদের মডুলেটর আছে তার কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা হবে 28 কিলোহার্টজ। 28 কিলোহার্টজ, তাহলে 28 কিলোহার্টজ এটাকে আমরা কেরিয়ার হিসেবে সিলেক্ট করলাম। 28 কিলোহার্টজ এটাকে আমরা কেরিয়ার হিসেবে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা আমাদের ইনফরমেশন সিগন্যালের সাথে অ্যাডেড করলাম। তাহলে 28 প্লাস 0 দ্যাট মিন্স 28 কিলোহার্টজ, আর 28 প্লাস 4 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স সেখান থেকে আমরা পাচ্ছি 32 কিলোহার্টজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিংক অথবা আমাদের যে মিডিয়াটা ছিল, আমাদের যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেল অথবা লিংকের যে ব্যান্ডউইডথ রেঞ্জ যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা 20 থেকে 32, সেটাই কিন্তু আমরা এখানে অকুপাই করেছি। যেমন দেখতে পাচ্ছি এখানে মিনিমামটা হচ্ছে 20 ফার্স্ট মডুলেটেড সিগন্যালের ক্ষেত্রে, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, অর্থাৎ মিনিমাম ছিল 20, ম্যাক্সিমাম হচ্ছে 32, অর্থাৎ এখানেও কিন্তু আমরা ব্যান্ডউইডথ দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করলে 12 কিলোহার্টজ। তাহলে 12 কিলোহার্টজ হচ্ছে আমাদের লিংক অথবা মিডিয়ার আমাদের চ্যানেলের ব্যান্ডউইডথ। তাহলে এখানে আমরা নন ওভারল্যাপিং কিছু সাব ব্যান্ড পেয়েছি। 20 থেকে 24 কিলোহার্টজ একটা সাব ব্যান্ড, 20 থেকে 24 থেকে 28 কিলোহার্টজ এটা আরেকটা সাব ব্যান্ড, 28 থেকে 32 কিলোহার্টজ এটা হচ্ছে লাস্ট সাব ব্যান্ড। তাহলে তারা কিন্তু ওভারল্যাপ করেনি। এখন এই নন ওভারল্যাপিং এই তিনটা সাব ব্যান্ডকে আমরা অ্যাড করছি, অ্যাড করে এখন আমরা এফডিএম এর মাধ্যমে অ্যাড করছি। তাহলে এখানে আমরা বেসিক্যালি এফডিএম অপারেশনটা করেছি। তাহলে এফডিএম অপারেশনের মাধ্যমে তিনটা সাব ব্যান্ডকে আমরা অ্যাড করে একটা সিঙ্গেল লিংক অথবা মিডিয়ার মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করে দিয়েছে, অর্থাৎ এই তিনটা সাব ব্যান্ড একটা লিংক অথবা মিডিয়াকে শেয়ার করছে। তাহলে এই হচ্ছে 20 থেকে 32 কিলোহার্টজ এর আমাদের লিংক অথবা মিডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নন ওভারল্যাপিং, এখানে যে ব্লু, পিঙ্ক অথবা গ্রিন এই তিনটা কালার রয়েছে তারা কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ করেনি। এখন এই সিগন্যালটাকে এই আমাদের কম্পোজিট সিগন্যাল অথবা কম্বাইন্ড সিগন্যাল এফডিএম সিগন্যাল এটাকে আমরা কিন্তু একসাথে করে আমরা লিংক অথবা মিডিয়ার মধ্য দিয়ে চ্যানেলের মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করে নিয়ে আসলাম রিসিভিং এন্ডের ইনপুটে। তাহলে রিসিভারের ইনপুটে এসে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ডেস্টিনেশন আছে।
একটা, দুটা, তিনটা ফোনে কিন্তু আমাদের ট্রান্সমিটেড সিগন্যালটা রিসিভ হতে হবে। দ্যাট মিনস এই যে এই কম্পোজিট সিগন্যালটা আছে, এই কম্পোজিট সিগন্যালটা তিনটা ভাগে ভাগ হয়ে যেতে হবে। সেই কারণে আমরা এখানে একটা পাওয়ার স্প্লিটার ইউজ করেছি। সেটা কি করবে? সেটা 1 2 3 1 2 3 করবে, অর্থাৎ একটা ইনপুট সিগন্যালকে তিনটা ভাগে ভাগ করে দিবে। তাহলে তিনটা ভাগে ভাগ করে দিল, পাওয়ারকে স্প্লিট করে দিল। তাহলে এই ব্যান্ড পাস ফিল্টারের ইনপুটে 20 থেকে 32 কিলোহার্টজ এর এই সিগন্যালটা থাকবে। এই সিগন্যালটা এই ব্যান্ড পাস ফিল্টারের ইনপুটে আসবে। আবার এই ব্যান্ড পাস ফিল্টারের ইনপুটে একই কম্পোজিট সিগন্যাল আসবে, এটার ইনপুটেও একই কম্পোজিট সিগন্যাল আসবে। তার মানে তিনটা ব্যান্ড পাস ফিল্টার কিন্তু একই কম্পোজিট সিগন্যাল ইনপুটে পাচ্ছে। এখন তিনটা ব্যান্ড পাস ফিল্টার কিন্তু তিনটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে, অর্থাৎ তাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু পূর্ব নির্ধারিত। এখন আমাদের ব্যান্ড পাস ফিল্টার, প্রথম যে ব্যান্ড পাস ফিল্টার, তার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা FC1 এবং FC2 নামে জানি। তাহলে FC1 এবং FC2 হিসেবে ফ্রিকোয়েন্সি সিলেক্ট করা আছে 20 থেকে 24 কিলোহার্টজ। তাহলে 20 হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, 24 হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই প্রথম ব্যান্ড পাস ফিল্টার যেটা, সেটা 20 থেকে 24 কিলোহার্টজ এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি থাকবে কেবলমাত্র তাকেই সিলেক্ট করবে এবং সেটাকেই আউটপুটে নিয়ে যাবে। আর এর বাইরে অন্য রেঞ্জের যত সব ফ্রিকোয়েন্সি আছে সবাইকে সে রিজেক্ট করে দিবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 থেকে 32 পর্যন্ত, 32 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু এই ব্যান্ড পাস ফিল্টার যেহেতু 20 থেকে 24 এ টিউন করা আছে, তাই এর বাইরে 24 থেকে 28 এবং 28 থেকে 32 কিলোহার্টজ এর যে ফ্রিকোয়েন্সি সেটাকে সে রিজেক্ট করে দিবে। তাহলে এই ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটে আমরা 20 থেকে 24 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি পেলাম। আমি ডিমডুলেশন সেকশনটা পরে বলছি। এবং দ্বিতীয় যে ব্যান্ড পাস ফিল্টার, সেটার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 28, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 24। এভাবেই তাকে টিউন করা হয়েছে। এখন সে 24 থেকে 28 কেবলমাত্র এই রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সিকেই সিলেক্ট করবে, আউটপুটে নিয়ে যাবে। আর এর বাইরে 20 থেকে 24 অথবা 28 থেকে 32 রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি, তাদেরকে সে রিজেক্ট করে দিবে। ঠিক তেমনি আমাদের থার্ড যে ব্যান্ড পাস ফিল্টার, সেটার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 32 এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 28। এর বাইরে অর্থাৎ 20 থেকে 28 পর্যন্ত যতগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে তাদেরকে সে রিজেক্ট করে দেবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট। 20 থেকে 32 আমরা আলাদা করে নিলাম। যখন চ্যানেলে আমরা কম্পোজিট আকারে ট্রান্সমিট করেছিলাম, তখন এই ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আমরা মূলত সেই এফডিএম অর্থাৎ কম্পোজিট সিগন্যালকে, মাল্টিপ্লেক্স সিগন্যালকে আমরা কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে এই সিগন্যালটা কিন্তু মডুলেটেড অবস্থায় আছে, কেননা আমরা প্রথমে ফার্স্ট ব্যান্ড পাস ফিল্টারের যে আউটপুট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 থেকে 24 কিলোহার্টজ রেঞ্জের মডুলেটেড সিগন্যাল আছে। তাহলে এখানে আমাদের কাজ হবে ডিমডুলেশনের মাধ্যমে এখানে আমাদের ইনফরমেশন সিগন্যাল থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি যে ক্যারিয়ার সিগন্যাল আছে সেটাকে আলাদা করে নেওয়া। তাহলে আমরা এটা ডিমডুলেশন করব। আমরা জানি যে যে ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হয়েছিল এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি আমরা যদি মডুলেটেড সিগন্যালে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন সিগন্যাল এবং মডুলেটেড সিগন্যালটা আলাদা হয়ে যায়। তাহলে আমরা এখানে তাই করব। 20 থেকে 24 কিলোহার্টজ এর এই সিগন্যালটাকে, মডুলেটেড সিগন্যালকে আমরা 20 কিলোহার্টজ এর ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি গুলো আলাদা হয়ে যাবে আর আমাদের ইনফরমেশন সিগন্যালটা সেটা আমরা এখানে পাবো। ঠিক তেমনি সেকেন্ড ব্যান্ড পাস ফিল্টারের যে আউটপুট সেটা ছিল 24 থেকে 28 কিলোহার্টজ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসেবে রয়েছে 24 কিলোহার্টজ ক্যারিয়ার। তাহলে এই মডুলেটেড সিগন্যালকে যদি আমরা 24 কিলোহার্টজ ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম আলাদা হয়ে যাবে এবং আমরা ডিমডুলেটরের আউটপুটে এরকম একটা
আমরা সিগন্যাল পাবো, আমাদের অরিজিনাল সিগন্যাল অর্থাৎ 0 থেকে 4 কিলোহার্টজ এর যে ভয়েস সিগন্যাল সেটা আমরা পাবো। ঠিক তেমনি থার্ড যে ব্যান্ড পাস ফিল্টার আছে সেটার আউটপুটে আমরা মডুলেটেড সিগন্যাল পেয়েছি 32 কিলোহার্টজ থেকে 28 কিলোহার্টজ। তাহলে এটাকে আমরা একইভাবে 28 কিলোহার্টজ এর ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, করার পরে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলো আলাদা হয়ে যাবে। আর লোয়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলোকে আমরা জানি যে আমরা যদি এটাকে লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাঠাই তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলো কিন্তু আলাদা হয়ে যায়। আর লোয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ ইনফরমেশন সিগন্যাল যেটাকে আমরা পুনরুদ্ধার করছি, রিট্রিভ করছি, সেটা কিন্তু আমরা এই ডিমডুলেটরের আউটপুটে অর্থাৎ রিসিভার সেকশনে আমরা কিন্তু শুনতে পাবো। অর্থাৎ এখান থেকে যে কলার পার্টি যিনি কল করছেন, কলার পার্টি তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা কিন্তু এখানে রিসিভারে এসে কলড পার্টি তিনি কিন্তু শুনতে পারলেন। যিনি কল করছেন তিনি হচ্ছেন কলার, আর যাকে কল করা হয়েছে তিনি হচ্ছেন কলড পার্টি। তাহলে একটা হচ্ছে কলার পার্টি আর একটা হচ্ছে কলড পার্টি, এই দুটো হচ্ছে পার্টি। তাহলে এখান থেকে কলার পার্টি যে ইনফরমেশনটা পাঠিয়েছিল সেই ইনফরমেশনটা কলড পার্টি সেটা সে রিসিভ করতে পেরেছে। এবং এখানে আমরা প্রথমত মডুলেট করেছি, তারপরে এফডিএম করেছি এবং এই এফডিএম সিগন্যালটাকে চ্যানেলের মধ্য দিয়ে ট্রান্সমিট করেছি। করার পর রিসিভিং সেকশনে গিয়ে আমরা প্রথমে পাওয়ার স্প্লিট করেছি, পরে ব্যান্ড পাস ফিল্টারিং করেছি এবং সবার লাস্টে গিয়ে আমরা কিন্তু ডিমডুলেট করেছি। আর ডিমডুলেশন সেকশনের পরে গিয়ে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলো যেহেতু আলাদা হয়ে যায় সেখান থেকে আমরা লোয়ার ফ্রিকোয়েন্সি টার্মকে বের করার জন্য, আমরা আউটপুটে নিয়ে আসার জন্য, রিসিভ করার জন্য কিন্তু আমরা একটা লো পাস ফিল্টার ব্যবহার করি। এই ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেখানে আমরা মূলত কনফিগার করে দেখিয়েছি। কোয়েশ্চেনটা ছিল কনফিগার করে দেখাতে হবে, অর্থাৎ এই ফিগারটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। সেকেন্ড যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনে কি বলা হয়েছে? সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে যে এখানে পাঁচটা চ্যানেল আছে, পাঁচটা চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইডথ হচ্ছে 100 কিলোহার্টজ করে এবং এই পাঁচটা চ্যানেলকে মাল্টিপ্লেক্স করতে হবে এবং তাদের মিনিমাম ব্যান্ডউইডথ কত সেটা জানতে চাওয়া হচ্ছে। যখন এই পাঁচটা চ্যানেলকে আমরা এফডিএম অথবা টিডিএম যাই করি না কেন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে যেহেতু, এবং এটা যেহেতু ফ্রিকোয়েন্সিতে দেওয়া আছে অ্যানালগ সিগন্যাল, সুতরাং অবভিয়াসলি আমাদের মাল্টিপ্লেক্সিংটা হবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স করার পর সিগন্যালটাকে যখন লিংকের মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করছি সেই লিংকের মিনিমাম ব্যান্ডউইথ কত সেটা জানতে চাওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গার্ড ব্যান্ড এখানে হিসেবে এখানে 10 কিলোহার্টজ এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য কি? গার্ড ব্যান্ড আমরা দেই মূলত ইন্টারফিয়ারেন্স অ্যাভয়েড করার জন্য। যখন আমাদের ডিজায়ার্ড সিগন্যালের ব্যান্ডউইথের মধ্যে, ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যখন আনওয়ান্টেড আনডিজায়ার্ড কোনো সিগন্যাল এসে ঢুকে পড়ে তখন কিন্তু আমাদের সিগন্যালটা করাপ্টেড হয়ে যায়, সিগন্যালটার মধ্যে সেলফ ইন্টারফিয়ারেন্স তৈরি হয়, একটা সাবব্যান্ড আরেকটা সাবব্যান্ডের মধ্যে ইন্টারফেয়ার করে যায়। এতে দুটো সাবব্যান্ডই আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং দুটো সাবব্যান্ডের ইনফরমেশনই আসলে মূলত করাপ্টেড হয়ে যায়। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য আমরা মূলত গার্ড ব্যান্ড এটা দেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে সবার প্রথমে আমাদের এখানে মিনিমাম ব্যান্ডউইথ চাওয়া হয়েছে। তাহলে রিকোয়ার্ড ব্যান্ডউইথ অথবা মিনিমাম ব্যান্ডউইথ রিকোয়ার্ড এটা আমরা বের করতে পারি কিভাবে? আমাদের পাঁচটা চ্যানেল আছে এবং প্রতিটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 100 কিলোহার্টজ। তার মানে পাঁচটা চ্যানেলের জন্য আমাদের প্রয়োজন হবে 5 into 100, দ্যাট মিন্স 500 কিলোহার্টজ ব্যান্ডউইথ। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে 10 কিলোহার্টজ এর যে গার্ড ব্যান্ড সেটা কিন্তু দুটো সাব ব্যান্ডের মাঝখানে এটা দিতে হবে, 10 কিলোহার্টজ গার্ড ব্যান্ড দিতে হবে। তাহলে আমাদের চ্যানেল যেহেতু পাঁচটা তাহলে পাঁচটা চ্যানেলের মাঝখানে গ্যাপ হচ্ছে চারটা, একটা দুটা তিনটা চারটা গ্যাপ। তাহলে চারটা গ্যাপে 10 কিলোহার্টজ করে আমরা যদি গার্ড ব্যান্ড রাখি তাহলে এখানে চারটা গার্ডের প্রয়োজন হবে আর প্রত্যেকটা গার্ডের জন্য 10 কিলোহার্টজ করে
গার্ড ব্যান্ড দিতে হবে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 500 প্লাস 40, দ্যাট মিনস 540 কিলোহার্টজ এর আমরা আমাদের এটা হচ্ছে রিকোয়ার্ড ব্যান্ডউইথ। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ব্যান্ডউইথ। এখানে এই কনসেপ্টটা জরুরি, কেননা আমরা এর আগের প্রবলেমে কিন্তু বলেছিলাম যে সিম্পলিফিকেশনের জন্য আমরা বলেছি যে এখানে গার্ড ব্যান্ড দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে ইন্টারফিয়ারেন্স কিন্তু একটা বড় প্রবলেম, যে প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য, প্রিভেন্ট করার জন্যই মূলত আমরা গার্ড ব্যান্ড দিই। এখন আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি 0 থেকে 4 কিংবা 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, এই যে রেঞ্জটা, এখানে কিন্তু নন ওভারল্যাপিং একটা প্যাটার্ন আছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে একটা সাব ব্যান্ড থেকে আরেকটা সাব ব্যান্ড তো আলাদা, তাহলে কেন আসলে এখানে ইন্টারফিয়ারেন্সের প্রশ্ন আসছে? এটার উত্তর হচ্ছে আমরা যে ধরনের ব্যান্ড পাস ফিল্টার ইউজ করি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার, আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার নয়। আমরা আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টারের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, যেমন আমরা আমাদের 3 ধরনের ফিল্টারের সাথে আমরা সবাই খুব পরিচিত, যেমন লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। যাই হোক, আমরা যদি শুধুমাত্র এই তিনটা জেনারেল আমরা যদি ফিল্টারের ব্যাপারে কথা বলি, তাহলে এদের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসলে কেমন? আমরা যদি লো পাস ফিল্টারের কথা চিন্তা করি, তাহলে সে কি করছে? সে কেবলমাত্র লোয়ার ফ্রিকোয়েন্সিকে পাস করছে। তাহলে দেখি আমরা, এইটুকু হচ্ছে আমাদের কিন্তু পাস ব্যান্ড, এইটুকু হচ্ছে পাস ব্যান্ড, অর্থাৎ ফিল্টারের ভেতর দিয়ে যেটুকু ব্যান্ডউইডথ অথবা যেটুকু ফ্রিকোয়েন্সি, লোয়ার ফ্রিকোয়েন্সি আমার পাস হবে, সেটা হচ্ছে পাস ব্যান্ড। তাহলে আমরা এখানে এইচ ওমেগা, অর্থাৎ এই ব্যান্ড পাস ফিল্টারের, এই লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ লো পাস ফিল্টার, এখানে লো পাস ফিল্টার লিখে দিই, লো পাস ফিল্টার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ দিস লো পাস ফিল্টার, এটা দেখতে এরকম, যেখানে এইটা হচ্ছে পাস ব্যান্ড, আর পাস ব্যান্ডের পরে এটা হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে এই যে ট্রানজিশন, অর্থাৎ পাস ব্যান্ড শেষ হওয়ার সাথে সাথেই স্টপ ব্যান্ডটা শুরু হয়ে যাচ্ছে, এই যে একটা শার্প ট্রানজিশন, এই শার্প ট্রানজিশন কেবলমাত্র আইডিয়াল ফিল্টারের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র প্রযোজ্য, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্টারে এরকম ইনফাইনাইট ট্রানজিশন পসিবল না। সে কারণে আমরা যদি লো পাস ফিল্টারের পরিবর্তে এখানে আমরা যদি হাই পাস ফিল্টারের কথাও চিন্তা করি, তাও আমরা দেখতে পাচ্ছি যে হাই পাস ফিল্টার কি করে, হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে সে পাস করে এবং লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে সে কাট করে দেয়। তাহলে এখানেও আমরা যদি এইভাবে দেখি, যে এটা এইভাবে ইনফিনিটির দিকে যাচ্ছে, অর্থাৎ এই একটা পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত থেকে ইনফিনিটি পর্যন্ত ম্যাক্সিমাম হাই ফ্রিকোয়েন্সিকে সে পাস করবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের স্টপ ব্যান্ড, এটা হচ্ছে এসবি, আর এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড পিবি। তাহলে স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ডের মাঝখানে এই যে ট্রানজিশনটা, সেটা হচ্ছে ইনফাইনাইট ট্রানজিশন। কেন ইনফাইনাইট ট্রানজিশন? কেননা জিরো টাইম ইনস্ট্যান্টে, খুবই অল্প সময়ের মধ্যে, এত অল্প সময় যে জিরোর কাছাকাছি, তাহলে জিরোর কাছাকাছি সময়ে আমাদের একটা ব্যান্ডকে স্টপ করে একটা ব্যান্ডকে পাস করতে হবে। তাহলে এই যে ইনস্ট্যান্টটা, এটা কিন্তু ইনফাইনাইট আমাদের ট্রানজিশন, যেটা আমাদের আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার অথবা আইডিয়াল লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, এদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসলে এরকম। আর আমরা যদি এখানে ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে লোয়ার ফ্রিকোয়েন্সিকে সে রিজেক্ট করছে, দ্যাট মিনস এটা হচ্ছে স্টপ ব্যান্ড, এই পাশে হচ্ছে স্টপ ব্যান্ড, আর মাঝখানে এটা হচ্ছে পাস ব্যান্ড, যেখানে পাস ব্যান্ডে আমাদের এখানে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, এখানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টপ ব্যান্ড থেকে পাস ব্যান্ডে যাওয়ার সময় এখানে একটা ইনফাইনাইট ট্রানজিশন আছে, এখানে একটা পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে যাওয়ার সময় এখানে একটা ইনফাইনাইট ট্রানজিশন আছে, অর্থাৎ খুব অল্প সময়, প্রায় জিরোর কাছাকাছি সময়ে এই ট্রানজিশনটা হতে হবে, অর্থাৎ আমাদের সিগন্যালকে পাস করার পরে সাথে সাথে আমাদের ব্যান্ডউইথকে বন্ধ করে দিয়ে দিতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সিকে বন্ধ করে দিতে হবে, যাতে সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের ফিল্টারের মধ্য দিয়ে পাস করতে না পারে।
সেটাই মূলত স্টপ ব্যান্ড। পাস ব্যান্ড হচ্ছে যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে আমি পাস করছি আমাদের ফিল্টারের মধ্য দিয়ে, সেটা হচ্ছে পাস ব্যান্ড। আর স্টপ ব্যান্ড মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিকে আমরা আটকে দিচ্ছি, যে ফ্রিকোয়েন্সিকে আমি স্টপ করে দিচ্ছি, সেটা হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়াল ফিল্টারের রেসপন্স কার্ভ। কিন্তু আইডিয়াল ফিল্টারের এই রেসপন্স কার্ভ তৈরি করার জন্য আমাদের কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে, আমাদের ক্যাপাসিটর হিসেবে আমাদের ইনফাইনাইট যেহেতু এটা ইনফাইনাইট অর্ডার ফিল্টার, এই ফিল্টারটা কিন্তু ইনফাইনাইট অর্ডার ফিল্টার, ঠিক আছে? তাহলে এখানে ইনফাইনাইট অর্ডার ফিল্টার যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে ইনফাইনাইট সংখ্যক আমাদের ক্যাপাসিটর ইউজ করতে হবে। তাহলে ইনফাইনাইট সংখ্যক ক্যাপাসিটর তো ইউজ করে কোনো সার্কিট তৈরি করা প্র্যাকটিক্যাল না। সে কারণে এটাকে আইডিয়াল বলা হয়, আদর্শ বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা তৈরি করা সম্ভব না। সে কারণে আমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্টারগুলোর দিকে তাকাই, তাহলে প্র্যাকটিক্যাল ফিল্টারের রেসপন্স কার্ভ আসলে কেমন হয়। যদি আমরা লো পাস ফিল্টারের কথাই চিন্তা করি, তাহলে আমরা দেখব যে লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসলে কেমন। এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হতে পারে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হতে পারে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হতে পারে। অর্থাৎ এই যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি, এটার রেঞ্জ কোথায় আসছে। যেমন এখানে সবার লাস্টে যেটা দেখালাম, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সে আমাদের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডকে আলাদা করেছে, এটা একটু সময় লেগেছে, আর এটা সবচেয়ে বেশি সময় লেগেছে এটা। তাহলে এই ধরনের রেসপন্স কার্ভ মূলত প্র্যাকটিক্যাল ফিল্টার রেসপন্স কার্ভ। তাহলে পরের যে ব্যান্ডটা সেটা যদি এখান থেকে শুরু হয়, পরের যে ব্যান্ডটা সেটা যদি এভাবে শুরু হয়, এবং তার পরের ব্যান্ডটা যদি এখান থেকে শুরু হয়, পরের ব্যান্ডটা এখান থেকে শুরু হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইটুকু রেঞ্জ কিন্তু আমাদের ওভারল্যাপ করেছে, এইটুকু রেঞ্জ ওভারল্যাপ করেছে। এই কারণেই মূলত একটা ফ্রিকোয়েন্সির পরেই, একটা সাব ব্যান্ডের পরেই আমরা আরেকটা সাব ব্যান্ড নন ওভারল্যাপিং একেবারে লাগিয়ে লাগিয়ে দিতে পারবো না। কেন? কারণ আমাদের প্র্যাকটিক্যাল ফিল্টারে কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস হচ্ছে সে সাথে সাথে কাট অফ করতে পারে না, সে সাথে সাথে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মধ্যে ইনফাইনাইট ট্রানজিশন রাখতে পারে না। যে কারণে এই যে এখানে একটা ইন্টারফারেন্স হলো, এখানে একটা ইন্টারফারেন্স হলো, এই ইন্টারফারেন্সটা অ্যাভয়েড করার জন্যই মূলত আমাদের গার্ড ব্যান্ডটা ইউজ করতে হবে। আমরা যদি গার্ড ব্যান্ড ইউজ করি, তাহলে বেসিক্যালি আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে প্র্যাকটিক্যাল ফিল্টারে এরকম আমরা পাবো, এরকম রেসপন্স আমরা পাবো, এরকম রেসপন্স আমরা পাবো, এবং সেই রেসপন্সটাকে মাথায় রেখেই আসলে এখানে একটা গার্ড ব্যান্ড দেওয়া হয়েছে, এখানে একটা গার্ড ব্যান্ড দেওয়া হয়েছে, এখানে একটা গার্ড ব্যান্ড দেওয়া হয়েছে, যাতে আমাদের এটার সাথে এই ফ্রিকোয়েন্সি অথবা এই সাব ব্যান্ডের সাথে এই সাব ব্যান্ডটা মিশে না যায়। তাহলে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৩টা সাব ব্যান্ডের মাঝখানে আমরা একটা গার্ড ব্যান্ড ইউজ করেছি, আমরা একটা গার্ড ব্যান্ড ইউজ করেছি, যে কারণে আমাদের ইন্টারফিয়ারেন্সটা আমরা প্রিভেন্ট করতে পেরেছি, ইন্টারফিয়ারেন্সটা আটকাতে পেরেছি। কিন্তু এখানে আমাদের সেভাবে গার্ড ব্যান্ড দেওয়া ছিল না, কিংবা দেওয়া থাকলেও গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি, গার্ড ব্যান্ড সেপারেশন, যেটা একটা সাব ব্যান্ড থেকে আরেকটা সাব ব্যান্ডের মাঝখানে যে সেপারেশন, সেটা খুব কম ছিল বিধায় এখানে আমাদের কিন্তু ইন্টারফিয়ারেন্স হয়ে গেছে, এখানে ইন্টারফিয়ারেন্স হয়ে গেছে। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড এসে ঢুকে গেছে, একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড এসে ঢুকে গেছে। তাহলে এটাই হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল, যখন আমাদের ডিজায়ার্ড সিগন্যালের মধ্যে এসে ঢুকে যায়, তাহলে দুটা সাব ব্যান্ডই আসলে একটা আরেকটাকে করাপ্ট করে ফেললো, তাহলে সেটাকেই আমরা বলছি ইন্টারফিয়ারেন্স। তাহলে এখানে আমরা ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য আমাদের ৫টা চ্যানেলের মাঝখানে গ্যাপ হচ্ছে ৪টা, সেই ৪টা গ্যাপে আমরা 10 কিলোহার্টজ করে আমরা গার্ড ব্যান্ড ইউজ করছি। তাহলে আমাদের টোটাল রিকোয়ার্ড গার্ড ব্যান্ড হচ্ছে 40 কিলোহার্টজ, আর আমাদের টোটাল চ্যানেল ব্যান্ডউইথ ছিল 500 হার্টজ, তাহলে সেই মিলে 550 কিলোহার্টজ। এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। আমাদের থার্ড যে প্রবলেম আছে, সেই থার্ড প্রবলেমে বলা আছে যে আমাদের ৪টা ডিজিটাল ডাটা চ্যানেল আছে। তাহলে এখানে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৪টা ডিজিটাল চ্যানেল আছে। এই ৪টা ডিজিটাল চ্যানেলে প্রত্যেকটা ডিজিটাল চ্যানেল দিয়ে 1 মেগাবিট পার সেকেন্ড করে আমরা ডাটা ট্রান্সমিট করি, এবং এই 4 মেগাবিট পার সেকেন্ড অর্থাৎ ইনপুট ডাটা রেটকে আমাদের ট্রান্সমিট করতে হবে একটা স্যাটেলাইট লিংকের মাধ্যমে, যে স্যাটেলাইট লিংকের
ব্যান্ডউইডথ হচ্ছে 1 মেগাহার্টজ। এখন এটাকে কনফিগার করে দেখাতে হবে এফডিএম এর মাধ্যমে। তাহলে খুব স্বাভাবিক যে আমাদের প্রথমেই আমরা জানি যে এফডিএম করতে হলে আমাদের সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে মডুলেশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করার আগে আমাদের কিন্তু মডুলেশন করে আসতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে যে কোন মডুলেশনটা আমরা সিলেক্ট করব। যেমন আগে যখন আমরা অ্যানালগ কমিউনিকেশন করেছিলাম অথবা অ্যানালগ এফডিএম করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ডাবল সাইড ব্যান্ড ফুল কেরিয়ার এই ধরনের অ্যামপ্লিটিউড মডুলেশন করে দেন আমরা এফডিএম করেছিলাম। কিন্তু এখানে একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা আমাদের ইনপুটটা হচ্ছে ডিজিটাল ইনপুট এবং ইনপুটের টোটাল ডাটা রেট হচ্ছে 1 Mbps করে 4টা ডাটা, যেহেতু তার মানে ইনপুটের ডাটা রেট হচ্ছে 4 Mbps। 4 Mbps। তাহলে আমাদের কাজ হচ্ছে এই 4 Mbps ডাটাকে এই 1 মেগাহার্টজ এই ব্যান্ডউইডথের মধ্য দিয়ে ট্রান্সমিট করা। তাহলে 4 Mbps কে আমরা যদি 1 বিট পার সেকেন্ড জন্য 1 হার্টজ আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড ব্যান্ডউইডথ হয়ে যায় 4 মেগাহার্টজ। আমরা যদি প্রত্যেকটা বিট পার সেকেন্ড প্রত্যেকটা বিটের জন্য একটা করে হার্টজে আমরা সিগন্যালকে এনকোড করি, অর্থাৎ প্রত্যেক বিটকে একটা হার্টজে আমরা এনকোড করি, তাহলে আমাদের রিকোয়ার্ড ব্যান্ডউইডথ হবে 4 মেগাহার্টজ। তাহলে আমাদের 4 মেগাহার্টজ কিন্তু এখানে নেই, এখানে আছে 1 মেগাহার্টজ। তাহলে এই 1 মেগাহার্টজ এই চ্যানেলে এই 4 Mbps কে জায়গা দিতে হলে কি করতে হবে, ডাটা রেটকে 1/4 করতে হবে। ডাটা রেট ইনপুট ডাটা রেট যেটা আছে সেটাকে 4/1 করতে হবে। তাহলে 4/1 করতে হলে আমাদের আমাদের কি করতে হবে, এমন একটা মডুলেশন স্কিম আমাদের ইউজ করতে হবে যে মডুলেশন স্কিমে আমরা মূলত এটাকে এই ভাগটা আমরা করতে পারি। ঠিক আছে, সেই কারণে আমরা এখানে কি ইউজ করেছি, আমরা এখানে 16 QAM ইউজ করেছি। আমরা জানি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন এটা হচ্ছে MRE QM, হায়ার অর্ডার মডুলেশন স্কিম। ঠিক আছে, ঠিক যেমনি QPSK আমাদের হায়ার অর্ডার মডুলেশন স্কিম, ঠিক তেমনি এখানে MREQAM এটা হায়ার অর্ডার মডুলেশন স্কিম। এবং এখানে আমরা আমাদের এই ডাটা রেটকে যেহেতু 1/4 করতে হবে সেই কারণেই মূলত আমরা এখানে 16 QAM নিয়েছি। ঠিক আছে, তাহলে 16 QAM নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে এখানে 16 বলতে আসলে 16 স্টেট বোঝানো হচ্ছে। তাহলে 16 স্টেট অথবা 16 লেভেলের জন্য তার করসপন্ডিং যে 2 এর কম্বিনেশন সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের প্রয়োজন কিন্তু তাই যে আমাদের একটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে 4টা বিটকে আমি এনকোড করতে পারবো, সেটা ছিল আমার উদ্দেশ্য। তাহলে আমরা যদি এখানে 16 QAM ইউজ করি তাহলে 16 QAM কে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো 2 এর কম্বিনেশন হিসেবে, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 4 হিসেবে। তাহলে এখানে n এর ভ্যালুটা কিন্তু 4। ঠিক আছে, এখানে n এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এটাই আমাদের প্রয়োজন ছিল যে আমরা 4টা বিটকে একটা সিগন্যালের মধ্যে এনকোড করব, তাহলেই আমাদের ডাটা রেট রিকোয়ারমেন্ট, আমাদের ইনপুট ডাটা রেট যেটা 4 Mbps ছিল সেটাকে আমরা 1/4 করতে পারবো। তাহলে 1/4 করলে বেসিক্যালি এটা কি হয়ে যাবে, 1 Mbps হয়ে যাবে। আর 1 Mbps এর প্রত্যেকটা বিটকে আমি প্রত্যেক হার্জের মধ্যে এনকোড করতে পারবো এবং সেটাকে আমি ট্রান্সমিট করে দিতে পারবো। তাহলে যেহেতু 1/4 করেছি তাহলে প্রত্যেকটা ডিজিটাল চ্যানেল যেটা ছিল সেটা কিন্তু অ্যানালগে পরিণত হয়েছে এবং আমাদের 1 Mbps এর জন্য যে 1 মেগাহার্টজ যে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখন 1/4 হয়ে গেছে। তাহলে 1 মেগাহার্টজ কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 250 কিলোহার্টজ পাবো, যেটা হচ্ছে একটা অ্যানালগ চ্যানেল। এভাবে আমাদের 4টা চ্যানেল রয়েছে, তাহলে 4টা চ্যানেলের ব্যান্ডউইথ দ্যাট মিন্স 250 কিলোহার্টজ কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটাই আমরা কিন্তু রাখতে পারলাম।
তার মানে আমাদের এই 4টা চ্যানেল কিন্তু এখন এই 1 মেগাহার্টজ এই ব্যান্ডউইথের মধ্য দিয়েই কিন্তু ট্রান্সমিটেড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এফডিএম ইউজ করেছি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করেছি, অর্থাৎ এই 4টা চ্যানেলকে আমরা কম্বাইন করে একসাথে করে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল দিয়ে আমরা ট্রান্সমিট করে দিয়েছি। এখানে আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট যদি আরো বেশি হতো, ইনপুটে যদি আমরা বেশি পরিমাণ ডেটা রেট ইউজ করতাম, তাহলে এখানে 16 ইউজ না করে আমরা 64 কিংবা 256 কিউএম আমরা ব্যবহার করতে পারতাম। এটা সম্পূর্ণ আমরা কত ব্যবহার করব, কত এমআরই কিউএম ব্যবহার করব, অর্থাৎ এখানে এমআরই এর ভ্যালুটা কত হবে, 16 হবে, 64 হবে, নাকি 128 হবে, এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আমাদের এই ইনপুটের ডেটা রেট রিকোয়ারমেন্টের উপরে। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। এখানে 16 এর পরিবর্তে 256 কিংবা 1024 ও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এরপরে আমরা যে প্রবলেমে চলে আসবো সেটা হচ্ছে 4 নাম্বার প্রবলেম। 4 নাম্বার প্রবলেমে আমাদের বলা আছে যে আমাদের আমাদের খুব ইন্ট্রোডাক্টরি অথবা ফার্স্ট জেনারেশন যে সেলুলার কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, সেটার নাম হচ্ছে এএমপিএস। সেরকম একটা এএমপিএস যেটা 1983 সালে ছিল, সেই এএমপিএস এ দুটা ব্যান্ড এখানে ইউজ করা হয়। আমরা দুটা ব্যান্ড বললেই আসলে দুটা ব্যান্ড মানে হচ্ছে একটা হচ্ছে আপার ব্যান্ড, আরেকটা হচ্ছে লোয়ার ব্যান্ড, অথবা একটা হচ্ছে ফরওয়ার্ড চ্যানেল আর একটা হচ্ছে রিভার্স চ্যানেল। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড চ্যানেল, রিভার্স চ্যানেল হিসেবে আমরা দুইটা চ্যানেল পাচ্ছি। এটাকে আমরা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক নামেও জানি আসলে। তাহলে আমরা যদি আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক বুঝবার চেষ্টা করি, তাহলে সবার প্রথমে আমাদের একটা বিটিএস চিন্তা করতে হবে। একটা বিটিএস, যেমন এটা হচ্ছে একটা বিটিএস টাওয়ার, তাহলে এটা হচ্ছে বিটিএস। আর আমাদের রিসিভার হচ্ছে মোবাইল ফোন, তাহলে প্রত্যেকটা এরকম করে একটা আগে যেরকম ছিল যে এরকম একটা মোবাইল ফোন, তাহলে এটা হচ্ছে এমএস। তাহলে বিটিএস এবং এমএস এর মধ্যে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের ডিরেকশনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ফরওয়ার্ড চ্যানেল এবং রিভার্স চ্যানেল, অথবা যেটাকে আমরা আপলিঙ্ক অথবা ডাউনলিঙ্ক বলছি। তাহলে বিটিএস থেকে যখন ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে আমাদের এইভাবে কমিউনিকেশনটা হয়, অর্থাৎ বিটিএস থেকে এমএস এ ডাটা ট্রান্সমিশন হয় অথবা সিগন্যাল পাঠানো হয়, তখন সেই চ্যানেলটাকে আমরা বলি ফরওয়ার্ড চ্যানেল অথবা ডাউনলিঙ্ক। অথবা ডাউনলিঙ্ক। আর যদি উল্টা কাজটা করা হয়, অর্থাৎ এমএস থেকে বিটিএস এ যদি ডাটা ট্রান্সমিশন হয়, তাহলে এক্ষেত্রে এই চ্যানেলটাকে আমরা বলি রিভার্স চ্যানেল, রিভার্স চ্যানেল অথবা আপলিঙ্ক চ্যানেল। রিভার্স চ্যানেল অথবা আপলিঙ্ক চ্যানেল। তাহলে এখানে যে দুটা ব্যান্ডের কথা বলা হচ্ছে, সেই দুটা ব্যান্ড হচ্ছে একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে রিভার্স, অথবা ফরওয়ার্ডের আরেক নাম হচ্ছে আপলিঙ্ক, ডাউনলিঙ্ক, এবং রিভার্সের আরেক নাম হচ্ছে আপলিঙ্ক। তাহলে এই দুটা ব্যান্ড আমরা এখানে ইউজ করব। এখানে দুটা ব্যান্ডের কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে, যেমন এখানে বলা হচ্ছে 824 থেকে 849 মেগাহার্টজ, এটা হচ্ছে ফর সেন্ডিং, ইনফরমেশন সেন্ড করার জন্য। ঠিক আছে, অর্থাৎ এমএস যখন তার ডাটাটাকে বিটিএস এর কাছে সেন্ড করবে, তখন সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে 824 থেকে 849 মেগাহার্টজ। আবার এখানে আরেকটা ব্যান্ড দেওয়া আছে, যেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 894 মেগাহার্টজ এবং মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 869 মেগাহার্টজ। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হচ্ছে মূলত রিসিভ করার জন্য, অর্থাৎ যখন বিটিএস থেকে ডাটা ট্রান্সমিট করা হবে, তখন এমএস সিগন্যাল রিসিভ করার জন্য, ইনফরমেশন রিসিভ করার জন্য এই ব্যান্ডটা ইউজ করবে। তাহলে এখানে যেহেতু ব্যান্ডের আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ব্যান্ডউইথ বের করে ফেলতে পারি। আমরা 849 থেকে 824 যদি মাইনাস করি, তাহলে আমরা এখান থেকে 25 মেগাহার্টজ পাচ্ছি।
তাহলে আমাদের যে দুটা চ্যানেলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড চ্যানেল, তাহলে ফরওয়ার্ড চ্যানেল যেটা, তাহলে সেটার ব্যান্ডউইথ হচ্ছে 25 মেগাহার্টজ। আবার রিভার্স চ্যানেল যেটা, আহ, আমি ভুল বলেছি, এটা হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিভার্স চ্যানেলের জন্য, এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিভার্স চ্যানেলের জন্য, কেননা আমরা জানি রিভার্স চ্যানেল হচ্ছে এমএস থেকে বিটিএস এর দিকে। আর এখানে আমাদের যে আরেকটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি আছে, সেখান থেকে যদি আমরা ব্যান্ডউইথ বের করি তাহলে 894 থেকে 869 যদি আমরা মাইনাস করি, তাহলে সেখান থেকে আমরা ফরওয়ার্ড চ্যানেল বের করতে পারবো। তাহলে ফরওয়ার্ড চ্যানেল কত পাবো আমরা? 25 মেগাহার্টজ পাবো, 25 মেগাহার্টজ পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরওয়ার্ড কিংবা রিভার্স চ্যানেল কিংবা আপলিঙ্ক কিংবা ডাউনলিঙ্ক যাই বলি না কেন, সেটার জন্য আমাদের ব্যান্ডউইথ কিন্তু 25 মেগাহার্টজ, 25 মেগাহার্টজ। এখন এখানে আরেকটা কথা বলা আছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে প্রত্যেক ইউজারের জন্য আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 30 কিলোহার্টজ। ঠিক আছে, ইন ইচ ডিরেকশন। তার মানে আপলিঙ্কের জন্য 30 কিলোহার্টজ, ডাউনলিঙ্কের জন্য 30 কিলোহার্টজ। হাউ মেনি পিপল ক্যান ইউজ দেয়ার সেলুলার ফোন সাইমেন্টেনিয়াসলি? তার মানে কতজন ব্যবহারকারী একই সাথে আমাদের এই 25 মেগাহার্জ এই ব্যান্ডউইথটা ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ আসলে, সেটা হচ্ছে যখনই আমরা নাম্বার চাচ্ছি, নাম্বার অফ ইউজার চাচ্ছি, নাম্বার অফ ইউজার চাচ্ছি, তখন আমরা টোটাল যে ব্যান্ডউইথ অর্থাৎ 25 মেগাহার্জ, সেটাকে আমরা পার ইউজারের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট যেটা অর্থাৎ 30 কিলোহার্টজ, সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, পার ইউজারের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট হচ্ছে 30 কিলোহার্টজ, আর টোটাল ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 25 মেগাহার্টজ। তাহলে 25 মেগাহার্টজকে আমরা যদি 30 কিলোহার্টজ দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি 833.33 এই সংখ্যাটা। এখন এখানে একটা ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশন থাকলে এটা আসলে সম্ভব না, কেননা ফ্র্যাকশন থাকা মানেই হচ্ছে ফ্র্যাকশন দিয়ে তো আমি আসলে চ্যানেল সংখ্যা বের করতে পারবো না, কিংবা আমরা ফ্র্যাকশন চ্যানেল কোনো ইউজারকে অ্যালোকেট করতে পারবো না। তাহলে এটাকে কি করতে হবে? ফ্র্যাকশনকে নিয়ে আসতে হবে পূর্ণ সংখ্যায়। তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে আমরা পাবো 833। এখন 833 এটা একটা বেজোড় সংখ্যা, তাহলে আমরা কি করলাম? এটাকে জোড় করার জন্য আমরা 1 মাইনাস করলাম। তাহলে 832 এটাকে আমরা নিয়ে আসলাম যাতে এটাকে আমরা ডিভাইড করতে পারি। তাহলে 832 এটাকে এখন ডিভাইড করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে 832 এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ চ্যানেলস। এখন এখানে একটা কথা আছে যে আমরা মূলত যে কোনো সেলুলার কমিউনিকেশনে আমরা যখন কমিউনিকেট করি, তখন আসলে আমাদের দুই ধরনের চ্যানেলের প্রয়োজন হয়। একটা হচ্ছে ট্রাফিক চ্যানেল, একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল। ট্রাফিক চ্যানেল মানে কি? যে চ্যানেলটা আমার ভয়েস সিগন্যালকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ডাটা সিগন্যালকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইউজারের যে ইনফরমেশন সেটাকে ক্যারি করার জন্য যে চ্যানেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রাফিক চ্যানেল। এক্ষেত্রে ট্রাফিক মানে হচ্ছে ইউজারের তৈরিকৃত ডেটা, হতে পারে সেটা ভয়েস, হতে পারে সেটা ডেটা। এখন এই যে এই চ্যানেলটা, এটাকে আমরা বলছি ট্রাফিক চ্যানেল। এখন ট্রাফিক চ্যানেলকে মেনটেন করার জন্য, ট্রাফিক চ্যানেল যাতে ড্রপ আউট না হয়ে যায়, কল যাতে ড্রপ না হয়ে যায়, কলের কোয়ালিটি যাতে ভালো থাকে, কল যাতে খুব সুন্দরভাবে সেট আপ করা যায়, ইনিশিয়েট করা যায়, টার্মিনেট করা যায়, এই যে এই পারপাসগুলো সার্ভ করার জন্য কিন্তু আমাদের অন্য আরেক ধরনের চ্যানেলের প্রয়োজন হবে, যার নাম হচ্ছে কন্ট্রোল চ্যানেল। তাহলে আমাদের যে কোনো স্ট্যান্ডার্ডে মূলত দু ধরনের চ্যানেলের প্রয়োজন হয়, একটা হচ্ছে ট্রাফিক চ্যানেল, আরেকটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল। তাহলে আমরা যখন এই 832 চ্যানেল বের করলাম, এখানে মূলত দু ধরনের চ্যানেল আছে, একটা হচ্ছে ট্রাফিক চ্যানেল, একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল। এখন এমপিএস তো একটা স্ট্যান্ডার্ড, 1983 সালে যে স্ট্যান্ডার্ডটা এসেছিল, প্রথম সেলুলার কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আমাদের কিন্তু ফিক্স করে দেওয়া আছে যে কতগুলো আমাদের কন্ট্রোল চ্যানেল থাকবে। অর্থাৎ সেলুলার ইউজারদের কলগুলোকে, ট্রাফিক কলগুলোকে কন্ট্রোল করার জন্য, মেনটেন করার জন্য আমাদের 42টা কন্ট্রোল চ্যানেলের প্রয়োজন হবে। এই 42টা কিন্তু ফিক্সড, যেহেতু এমপিএস একটা স্ট্যান্ডার্ড, নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, সুতরাং তার কয়টা কন্ট্রোল চ্যানেল থাকবে সেটাও কিন্তু ফিক্সড। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 42টা কন্ট্রোল চ্যানেল আছে। তাহলে 832 থেকে 42 মাইনাস করলে আমরা 790 চ্যানেল পাবো, আর এই 790 চ্যানেলটাই মূলত আমরা ইউজারদেরকে দিতে পারবো। তাহলে
এখানে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এখানে বলা হয়েছিল হাউ মেনি পিপল ক্যান ইউজ দেয়ার সেলুলার ফোন সাইমultaneously, তাহলে আমরা এখানে বলতে পারি 790, একসাথে 790 জন ইউজার তারা কিন্তু তাদের এই সেলুলার ফোনে কমিউনিকেট করতে পারবে একই সাথে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম 4। আমরা যদি প্রবলেম 5 দেখার চেষ্টা করি, তাহলে প্রবলেম 5 এ আমরা দেখি, এখানে প্রবলেম 5 বোঝার জন্য আমরা আগে প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ি। বলা হচ্ছে ফিগার শোস সিনক্রোনাস টিডিএম, তাহলে এখানে একটা ফিগার রেফার করা হয়েছে, একটা ফিগারের কথা বলা হয়েছে, ফিগারটা এখানে আছে আসলে, পরের স্লাইডে আছে। তাহলে এই ফিগারটাতে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। ফিগার শোস সিনক্রোনাস টিডিএম, তাহলে এখানে আমরা জানি টিডিএম দুই ধরনের, মূলত দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে এসিনক্রোনাস। আর এসিনক্রোনাস টিডিএম এরই আরেকটা সাবক্লাস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। তাহলে এখানে সিনক্রোনাস টিডিএম ইউজ করা হয়েছে এবং এখানে ডেটা স্ট্রিম হিসেবে প্রত্যেক ইনপুট এবং আউটপুট আছে ডেটা স্ট্রিমে, এবং তাদেরকে মূলত টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হয়েছে, সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং প্রত্যেকটা ইউনিটের ডাটা হচ্ছে 1 বিট করে। এটা আমরা বুঝবো যখন ফিগারে যাব, তখন এটার মানে আমরা বুঝতে পারবো। ফাইন্ড দ্য ইনপুট বিট ডিউরেশন, এখানে একটা কোয়েশ্চেন, ইনপুট বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন, আউটপুট বিট রেট এবং আউটপুট ফ্রেম রেট, এই চারটা ইনফরমেশন আমাদের কাছে চাওয়া হয়েছে, অর্থাৎ এই চারটা হচ্ছে কোয়েশ্চেন। এখন আমরা ফিগারে চলে যাই, এখানে ফিগার থেকে কি বলা হয়েছে। ফিগারে বলা হয়েছে যে এখানে আসলে আমাদের চারটা চ্যানেল আছে, ইনপুটে আমাদের চারটা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলের বিট রেট, ইনপুট বিট রেট হচ্ছে 1 এমবিপিএস করে, 1 এমবিপিএস করে। এর বাইরে আমাদের দেওয়া আছে যে এখানে ইউনিট অফ ডেটা ইজ 1 বিট। ইউনিট অফ ডেটা ইজ 1 বিট মানে কি? মানে হচ্ছে এক বিট করে তাদেরকে টাইম ডিভাইড করা হয়েছে, অর্থাৎ টাইম ডিভাইড করা মানে হচ্ছে টাইম স্লট। তাহলে প্রত্যেক ইউজারকে, প্রত্যেক এই চারটা ইউজারের প্রত্যেককে এমনভাবে টাইম স্লট দেওয়া হয়েছে যে টাইম স্লটে তারা এক বিট করে ডাটা ট্রান্সমিট করে ইনপুট থেকে চ্যানেলে নিয়ে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম স্লট 1, টাইম স্লট 2, টাইম স্লট 3, এভাবে আসলে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক টাইম স্লটে প্রত্যেক ইউজারের জন্য করে কিন্তু একটা করে বিটই অ্যালোকেটেড আছে। তাহলে সেই একটা করে বিট কি হবে, যখন আমরা এদেরকে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করব, তখন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে এই প্রত্যেক ইউজারের কাছ থেকে একটা করে ডাটা গিয়ে মূলত একটা ফ্রেম তৈরি হবে, একটা ফ্রেম তৈরি হবে। এভাবে একটা ফ্রেম তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে সিকোয়েন্সিয়ালি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা ফ্রেম, এবং এটা কন্টিনিউ করছে। এভাবে আমরা এভাবে ট্রান্সমিশনটা করছি। এখন আমাদের এই ফিগার থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ইনপুটে চারটা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলের ইনপুট ডাটা রেট হচ্ছে 1 এমবিপিএস করে, এবং আমরা যখন তাদেরকে টাইম স্লটে ভাগ করেছি তখন প্রত্যেক ইউজারের একটা করে বিট সেই টাইম স্লটের আওতায় পড়েছে, এবং সেই টাইম স্লটগুলো থেকে আমরা প্রত্যেক ইউজার থেকে একটা করে বিট নিয়ে আমরা মূলত একটা ফ্রেম তৈরি করেছি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আমাদের ফিগার থেকে যে তথ্য আমরা পেলাম সেটা। এখন এখান থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে। বলা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন বের করতে হবে। তাহলে ইনপুট বিট ডিউরেশন বের করার আগে আমরা সবার প্রথমে সেই ফর্মুলার সাথে পরিচিত হই যে বিট রেট এবং বিট ডিউরেশনের মধ্যে সম্পর্ক কি আসলে। তাহলে সম্পর্কটা হচ্ছে বিট রেট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বিট ডিউরেশন। আমরা বের করতে চাচ্ছি ইনপুটের বিট ডিউরেশন, তাহলে বিট ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বিট রেট। তাহলে আমাদের ইনপুট বিট ডিউরেশন কি হবে, যেহেতু ইনপুট বিট ডিউরেশন জানতে চাওয়া হচ্ছে, ইনপুট বিট ডিউরেশন 1 ডিভাইডেড বাই ইনপুট বিট রেট। আমরা দেখেছি ইনপুট বিট রেট হচ্ছে 1 এমবিপিএস, তাহলে 1 ডিভাইডেড বাই 1 এমবিপিএস, সেখান থেকে কিন্তু আমরা 1 ডিভাইডেড বাই 1 এমবিপিএস, সেখান থেকে কিন্তু আমরা ইনপুট বিট ডিউরেশন বের করে ফেলতে পারি। তাহলে এখানে মেগা আছে, 10 টু দি পাওয়ার 6 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 যখন উপরে চলে যাবে তাহলে 10 ইনভার্স 6 হয়ে যাবে, অর্থাৎ মাইক্রো হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা ইনপুট বিট ডিউরেশন পেলাম 1 মাইক্রোসেকেন্ড। এবার আমরা 2 নাম্বার প্রবলেমে চলে আসব। 2 নাম্বার প্রবলেমে আমাদের আউটপুট বিট ডিউরেশন জানতে চাওয়া হচ্ছে। তাহলে আউটপুট বিট ডিউরেশন জানতে চাওয়ার আগে আমাদের কিন্তু আউটপুট বিট রেট বের করে আসতে হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র ফর্মুলাটা লিখে রাখলাম যে আউটপুট বিট ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আউটপুট বিট রেট। তাহলে এখন আমাদের কাজ হবে আগে আউটপুট বিট রেটটা বের করে দেন আউটপুট বিট ডিউরেশনটা বের করা।
তাহলে আমরা 3 নম্বরে চলে গেলাম, আউটপুট বিট রেট। তাহলে আউটপুট বিট রেট কি হবে? আউটপুট বিট রেট হবে 1 ডিভাইডেড বাই ইনপুট বিট রেট। 1 ডিভাইডেড বাই আউটপুট বিট রেট হবে 1 ডিভাইডেড বাই 4 মাইক্রোসেকেন্ড। এখন এখানে 4 মাইক্রোসেকেন্ড কিভাবে আমরা পেলাম? ইনপুটের বিট রেট হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড করে, আমাদের চারটা, এক্ষেত্রে চারটা ইনপুট আছে, তাহলে চারটা ইনপুটের জন্য আমাদের ইনপুট বিট রেট হচ্ছে, বিট ডিউরেশন হচ্ছে 4 এমবিপিএস করে। তাহলে প্রত্যেক চ্যানেলের জন্য আমাদের বিট ডিউরেশন হচ্ছে 4 এমবিপিএস করে। আর যেহেতু চারটা এখানে চ্যানেল আছে, তাহলে চারটা চ্যানেলের জন্য আমাদের বিট ডিউরেশন হচ্ছে 4 মাইক্রোসেকেন্ড। তাহলে বিট ডিউরেশন এবং বিট রেট হচ্ছে একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এখান থেকে বিট ডিউরেশনের ভ্যালু বসিয়ে বিট রেট বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা বিট রেট কি বের করতে পারবো? 1 ডিভাইডেড বাই 4 মাইক্রোসেকেন্ড। তাহলে 1 ডিভাইডেড বাই 4 মাইক্রোসেকেন্ড করলে নিশ্চয়ই 4 এমবিপিএস আসে না। তাহলে 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, তাহলে সেখান থেকে আমরা 0.25 পাচ্ছি। আর 0.25 মাইক্রো যখন উপরে চলে আসবে, দ্যাট মিন্স এটার সাথে আমরা যখন 10 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই করব, তখন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 250 into 10 to the power 3। 250 into 10 to the power 3, এটাকে যদি আমরা 10 to the power 10 inverse 3 দিয়ে ভাগ করি, that means আমরা এখানে যেটা পাবো সেটা আমাদের মেগাবিটে কিন্তু চলে আসবে, মেগাবিটে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা 0.25 মেগাবিট পার সেকেন্ড কিন্তু আমরা এখান থেকে আউটপুট বিট পাচ্ছি। আর এখানে আমাদের বি এর উত্তরটাও আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে আউটপুট বিট ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 এমবিপিএস। তাহলে 1 ডিভাইডেড বাই 4 এমবিপিএস মানে কিন্তু 0.25 মাইক্রোসেকেন্ড, সেটাও আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি। আর আমাদের যে লাস্ট যে কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আউটপুট ফ্রেম রেট, সেটা বের করতে বলা হয়েছে। তাহলে ফ্রেম রেট, এটার ইকুয়েশন হচ্ছে ফ্রেম রেট ইকুয়াল টু ইনপুট বিট রেট। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি, আমরা জানি যে আমাদের ইনপুট বিট রেট হচ্ছে 1 এমবিপিএস করে। তাহলে এমবিপিএস হচ্ছে মেগা বিট পার সেকেন্ড, আমাদের এখানে তো বিট নেই, এখানে ফ্রেম রেট জানতে চাওয়া হচ্ছে, তার মানে মেগা ফ্রেম পার সেকেন্ড হবে। তাহলে আমাদের ফ্রেম রেট আর ইনপুট বিট রেট সমান, কেননা আমাদের ইউনিট হচ্ছে 1 বিট। এই যে এখানে লিখে দেওয়া আছে, কোশ্চেন লিখে দেওয়া আছে যে আমাদের ইউনিট হচ্ছে 1 বিট, সেক্ষেত্রে আমাদের ইনপুট বিট রেট এবং ফ্রেম রেট দুটা কিন্তু সমান। তাহলে আমাদের ইনপুট বিট রেট ছিল 1 এমবিপিএস, তাহলে ফ্রেম রেট হবে 1 মেগা ফ্রেম পার সেকেন্ড, 1 মেগা ফ্রেম পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের কোশ্চেন 5 এর উত্তর। আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ প্রবলেম 6 থেকে, সেটা আমরা পরের পার্টে আমরা দেখব।